ডক্টর ইউনূসের নিজের অফিসিয়াল একটি ফেসবুকে দেখলাম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তার ছবি সহ লিখেছেন তিনি গত মঙ্গলবার নেদারল্যান্ডে সফর করেছেন এবং সেখানকার নেদারল্যান্ডের পার্লামেন্ট ভবনে, পার্লামেন্ট হাউসে সেখানকার এমপিদের সঙ্গে এবং কোনো কোনো মন্ত্রী হয়তো ছিলেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তার যে জিরো তত্ত্ব, 3-0 তত্ত্ব, সেই 3-0 তত্ত্ব নিয়ে তিনি কথা বলেছেন এবং আরো বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। এর পরপর আমি একটু নেদারল্যান্ডে বাংলাদেশের কমিউনিটি লিডার যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম যে ডক্টর ইউনূস নেদারল্যান্ডে গেলেন, আপনারা তাকে কিভাবে স্বাগত জানিয়েছেন, তার সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা, কিংবা দেখা সাক্ষাৎ আপনারা করেছেন কিনা, তাকে সম্মাননা জানিয়েছেন কিনা, ইত্যাদি। তো যে কয়জনের সঙ্গে কথা বলেছে তারা প্রত্যেকেই রীতিমতো বিস্মিত হয়েছেন যে ডক্টর ইউনূস যে নেদারল্যান্ডে গিয়েছেন বা এখানকার তার কোনো কর্মসূচি ছিল সেটি আসলে তারা কেউ জানেন না। তো এর মধ্যে একজন কমিউনিটি লিডার তিনি আমাকে ফোন রাখার সময় বলল, আমাকে একটু সময় দেন, আমি একটু কথা বলি এখানে যারা ডক্টর ইউনূসের পুরনো লোকজন আছেন নেদারল্যান্ডে এবং যারা ডক্টর ইউনূস এর আগে যতবার নেদারল্যান্ডে আসছেন তার সঙ্গে ছিলেন, কিংবা ডক্টর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সময়ে প্রায় 2 বছরের মতো ক্ষমতায় ছিলেন নেদারল্যান্ডে, যারা ডক্টর ইউনূসের নিজস্ব লোকজন হিসেবে পরিচিত, তারাও কিছু জানে কিনা একটু জেনে দেখি। তো পরক্ষণে তারা আবার ফোন করে জানালো যে না, তারাও কিছু জানে না। এমনকি একজনের সঙ্গে একটু যোগাযোগের মাধ্যমে যে এম্বাসি, লোকাল এখানকার যারা এম্বাসি, বাংলাদেশের এম্বাসি যারা আছে, তারাও তাকে প্রোটোকল দিয়েছে কিনা, যেহেতু তিনি বাংলাদেশে একজন ভিভিআইপি পার্সন হিসেবে এখনো আছেন, সেটা তারা দিয়েছেন কিনা কিংবা তারা জানেন কিনা। তো পরক্ষণে আমি যতটুকু জানলাম, নিচের পর্যায়ে একজন বাংলাদেশ এম্বাসি সেই সূত্র জানালো যে না, তারাও এটা কেউ জানেন না। এখন উপরের দিকের অ্যাম্বাসেডর যিনি আছেন বা উপরের পর্যায়ে কেউ জানেন কিনা, এটা নিচের স্তরের যারা কর্মকর্তারা আছেন তারা এটা মোটেই অবহিত ছিলেন না। তো এই বিষয়টা একটু বোঝার পরে বা জানার পরে আমার কাছে মনে হলো যে ফ্রান্সে যখন ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে গত সপ্তাহে যখন ফ্রান্সে এসছেন, তখনও দেখলাম যে তিনি ফ্রান্সে এবং এরপরে ইতালির বিভিন্ন মেয়র বা বিভিন্ন জনের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন, সেই ছবি দেওয়া হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে, সেগুলো আসছে। কিন্তু কোথাও বাংলাদেশের মানুষের সঙ্গে, বাঙালি কমিউনিটির সঙ্গে তার কোনো যোগাযোগ হচ্ছে না, তিনি কোনো যোগাযোগ করছেন না, এমনকি কেউ জানতেও পারছেন না যে ডক্টর ইউনূস কখন কোথায় কোন দেশে, ইউরোপের কখন কোথায় কোন দেশে সফর করছেন সেটিও তারা কেউ জানতে পারছেন না। অর্থাৎ বিষয়টি যে খুবই গোপন রাখা হচ্ছে, এইটা কিন্তু অনেকেই বলছেন এবং আমার পর্যবেক্ষণও মনে হলো যে আসলে বিষয়টি গোপনই রাখা হচ্ছে। তো প্রশ্নটি হলো, ডক্টর ইউনূস যিনি দেশে প্রায় 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তখন তিনি ইউরোপের যেই দেশগুলোতে এসছেন, তখন তো দেখা গেছে তার পক্ষে বেশ একটা অংশ কমিউনিটি, লোকাল কমিউনিটি, বাঙালি কমিউনিটি, বাংলাদেশের কমিটি, তারা কিন্তু ছিল। এখন নাই কেন বা তাদেরকেও জানানো হচ্ছে না কেন, মোটেই কেউ জানেন না। এমনকি আমি পলিটিক্যাল জায়গা থেকে আওয়ামী লীগের কিংবা বিএনপির লোকজনের সঙ্গেও কথা বলেছি যে আপনারা কিছু জানেন কিনা। ইভেন যারা জামাতের আছেন তাদের একজনের সঙ্গে আমি কথা বলেছি, তারাও এটি জানে না, অর্থাৎ কেউ জানে না একেবারেই। পুরোই ডক্টর ইউনূসের এই যে ইউরোপে যে এখন সফর করছেন, এটা তার প্রোগ্রাম গুলো, শিডিউল গুলো খুবই গোপনে এবং শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত যে ব্যবসা বাণিজ্য বা সংক্রান্ত এই ইস্যুগুলোর মধ্যেই তিনি থাকছেন, তিনি নিজের কাজের মধ্যেই থাকছেন, আপাত দৃষ্টিতে এটি মনে হচ্ছে। তো ফ্রান্সের একজন আমাকে বললেন যে ডক্টর ইউনূস আসলে কেন এই গোপনীয়তা রক্ষা করছেন, সতর্কতা রক্ষা করছেন, সেটি একমাত্র কারণ হিসাবে ওই ব্যক্তি আমাকে জানালেন, কমিউনিটি লিডার তিনি একজন, তিনি বললেন যে তিনি হয়তো ভয়তে, যে যেই অবস্থা বা যেই পরিস্থিতি তাকে নিয়ে তৈরি হয়েছিল গত 2 বছরে, তো সেই জায়গায় এখানকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে তিনি গেলে বা তাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করতে গেলে, কাউকে আমন্ত্রণ জানালে বা জানালে, সেটা কে কখন বা কমিউনিটির প্রতিক্রিয়া কি হয় তার উপরে কোন রকম বা অশোভন বা অসদাচরণের শিকার বা ঘটনার পরিস্থিতির শিকার তিনি হন কিনা,
এইটা নিয়ে হয়তো তার মধ্যে প্রচন্ড রকম শঙ্কা বা আতঙ্ক কাজ করছে বলেই হয়তো তিনি গোপন রাখছেন এবং এই রুটের সফরটা তিনি গোপনে সেরে ফেলছেন, এমনটাই অভিমত আসলে জানালেন। তো বাকি তার যদি কেউ জানতে চান, তার যে ফেসবুকে আজকে স্ট্যাটাস দেওয়া আছে ডক্টর ইউনূস এর, সেটা আপনারা পড়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে সেই ছবিও তিনি সেখানে কোথাও কোনো বাংলাদেশের কারো চেহারা বা ছবি নেই, সবই একদম ওই সরকারি অর্থাৎ সরকারের যে এমপি বা মন্ত্রী পর্যায়ে তাদের সঙ্গে বৈঠকের ছবিগুলো। এটা অন্য জায়গায় ফ্রান্সেও তাই, ইতালির ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। খলিলকে পাকিস্তান ভোট দিয়েছে ভারত নয় ভাই, এটা আমার কথা না। এটা হচ্ছে যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং অনন্য উচ্চতার অনুসন্ধানী সাংবাদিক জনাব, ছবিটা মনে হয় আপনারা দেখেইছেন না, দেখেননি? উনি কিন্তু বিশিষ্ট সাংবাদিক, যার কথা আমি বলছি উনি আমাদের আজিজ ভাই। আবার আপনারা কেউ ওই যে আজিজ মিসির বা আরো কি কি আজিজ আছে না, ওইটা না, আমাদের বিশিষ্ট সাংঘাতিক উনি। উনি বিভিন্ন টক শোতে বিভিন্ন কথা বলেন, উচ্চারণ করেন। তো আমার একটা প্রশ্ন, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে আপনার জাতিসংঘের যে ভোটাভুটি হয়, মানে জাতিসংঘের সাধারণ পরিষদের যে নেতা নির্বাচিত হলেন আমাদের সামহাউ খলিল বা রজার খলিল, তিনি ভোট পেয়েছেন 6 ভোট না জানি 8 ভোটে উনি জিতেছেন। কে কাকে ভোট দিয়েছে এটা জাতিসংঘ বলেনি। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ জানে না যে কখন কে কাকে ভোট দেয়, কারণ এটা গোপন ব্যালেটে হয়। কিন্তু আমাদের এই যুগান্তকারী সাংঘাতিক উনি জেনে গেছেন যে কিভাবে এই ভোটটা হলেন, কারণ উনি সম্ভবত দূরবীন দিয়ে দেখছিলেন ব্যালেট পেপারের বক্সে যে কে কে ভোট দেয়, আমরা একটু দেখি, মানে চোখটা কিভাবে করে দূরবীন লাগে, নাকি MI6 বা মোসাদ বা আপনার CIA নাকি বাংলাদেশের DGFI NSI দেখেছিলেন যে ওনারে পাকিস্তান ভোট দিছে, ভারত ভোট দেয়নি। এই ধরনের সাংবাদিক যারা আছেন, এই যে সাংবাদিক নামের কলঙ্ক বলবো আমি, ওনারা নিজেদের মন গড়া এক একটা কথা এক এক সময় নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে ফুলায় ফাঁপায় দেখান। আপনি তো কয়দিন আগে মতি কাকার অবস্থা দেখছেন। মতি কাকা প্রথমে রটাইলেন কি যে 3 পাতার একটি পদত্যাগ পত্র জননেত্রী শেখ হাসিনা লিখেছেন এবং ওইটা ভ্যানিটি ব্যাগে ছিল। ওনাকে কে বলেছে? ওনাকে আর্মির একজন লোক বলেছে। রুম থেকে গাড়ি পর্যন্ত আনতে কি আর্মির ওই লোক বাইর করে পইরা ফেলাইছে যে 3 পাতা এটা পদত্যাগ পত্রটা কি পত্র। আর একজন লোক, এক্সাম্পল আপনি বা আমি, হঠাৎ করে আসলো কেউ একজন, বললো যে আপনাকে এখনই চলে যেতে হবে, পদত্যাগ করতে হবে, আপনার জন্য বিমান রেডি। তখন কি আপনার বৈশাখী আপনার উন্নয়নের ফিরিস্তি অমুক তমুক, আপনি কি করেছেন, আপনার বাচ্চা কয়টা, বউ কয়টা, বউয়ের সাথে কয়বার থেকেছেন, এগুলো লিখবেন বিস্তারিত 3 পাতায়। 3 পাতায় কম করে হইলো আপনার 700-800 ওয়ার্ড, এতগুলো লিখতে পারলেন আপনি মাথা ঠান্ডা করে। আবার সেই চিঠি আপনি ভ্যানিটি ব্যাগে রাখছেন, সেটা আবার একজন আর্মির লোক উনি পড়িলেন, আবার উনি মতি কাকাকেও বলিলেন। আপনার কি মনে হয় বিশ্বাসযোগ্য? আবার এই যে 2 দিন আগে আবার 2টা পত্রিকা দেখেছেন শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে ব্যাপক চুলাচুলি, মানে একজন আরেকজনের চুল ধরতাছে, এমন মনে হইতেছে যে চুলের মুঠা এইভাবে ধরছে, ঘুরাইছে আর ছাইড়া দিচ্ছে। যে কার্টুন ছবিতে দেখছেন টম এন্ড জেরিতে যে এইভাবে ধরে পেঁচাই আর ঘুরে ঘুরে ছাইড়া টুই করে চলে যায়, হ্যাঁ, এরকম 2 বোনের মধ্যে। এটা কে জানলেন? পত্রিকার সাংঘাতিকেরা জেনেছেন। এগুলো হচ্ছে যে সব বাংলাদেশে দিচ্ছেন। আমি আপনি চরম ধৈর্য সহকারে ওনাদের এই গল্পগুলো পড়ছি, কিছু বিশ্বাস করছি, কিছু বিশ্বাস করছি না। পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করতেই আছি, কিন্তু দেশের যে আরো কত রকম সমস্যা হইতেছে তার খেয়াল নেই। দেশের যখন প্রচন্ড কোনো সমস্যা চলে, এই ডিপ স্টেটের মালগুলা কারা কারা? এই যে মানব জমিন, প্রথম আলু, ডেইলি স্টার, এই যে আমাদের দূরবীন কাকা, এখন যা কথা বললাম দূরবীন কাকা, এরা সব হচ্ছে যে ডিপ স্টেটের মা। এরা আপনাকে প্রথমে আওয়ামী লীগ বইলা, আওয়ামী লীগের ভালো দিক, অমুক দিক তমুক দিক এই সেই বইলা, এরপর ওনারা এমন এমন একটা গল্প সাজাইয়া ছাড়বেন যাতে আপনি সেই গল্পে মশগুল হইয়া পড়েন। কারণ আপনি যদি মশগুল না হন তাইলে আপনারা দিয়ে কোনো কাজ করা যাবে না। এই যে সাংঘাতিক আজিজুল মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের চ্যানেলে যে কথাটা বলছে, এখন ওনাকে মঞ্জুরুল আলম পান্না ভাই একটা বার প্রশ্ন করলেন না কেন যে স্যার আপনি কিভাবে জানলেন? আপনি দূরবীন দিয়ে দেখিয়েছিলেন নাকি জাতিসংঘের সেই ব্যালেট বক্স থাকে নাকি মেশিন থাকে, এটাও আমরা জানি না। কেউই জানে না পৃথিবীর কেমনে ভোট দেয়। আর যে বেটা ভোট দেয় সেই বেটাও এসে কিন্তু বাইরে কয় না।
যে ভাই আমার হাতে এই যে কালি দাগ লাগা রয়েছে, এই ভাই আমি ভিডিও করে আনছি, এটা কি আমাদের দেশের যে আওয়ামী লীগ বিএনপি বা ভারতের পাকিস্তানের ভোটের ব্যালট পেপারের মতো যে একজন ছবি তুলে লই এলো আর লেখা দিল দেখেন দেখেন এই ব্যালট পেপার, এরকম তা না। এগুলো হচ্ছে যে সাংবাদিক নামের কলঙ্ক। এই বেটা এই আজিজ সেই এক সময় বলছে যে দেখবেন আওয়ামী লীগ আসার কথা শুনলে সব বিপ্লবীরা এক হয়ে যাবে। আরে ভাই বিপ্লবী বাংলাদেশে তথাকথিত বিপ্লবী, এটা তো বিপ্লব না। এ আজিজ মিয়াও কিন্তু ডিপ স্টেটের মাল। এইসব বিপ্লবীরা থাকবে না। ওনারা যেটা ওই যে এখনো ওনারা এগুলা যে বিপ্লবীরা এক হবে, বিপ্লবীরা এক হবে, এটা বলে আসলে বিপ্লব ওই যে গুন্ডা পান্ডা গুন্ডারা কইতেছে ভাই তোমরা এক হইয়া থেকো। শেখ হাসিনা যদি আসে, কত শেখ হাসিনা আসলে তবু ওই আইসিইউ তো জায়গা হবে কিনা সেটা দেখ। কেউ মারবে না ভাই, এগুলো নিজে নিজে ভয়ে ডরে ভয়ে ঢুকে যাবে। কোথায়? আইসিইউতে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই যে আমরা যখন একটু অনিয়ন্ত্রিত খাবার দাবার খাই তখন কিন্তু টয়লেট কষা হয়ে যায়। আর একবার যদি একটু টয়লেট কষা হয়ে গেছে ধরেন, এরপর আপনার টয়লেট করছে না, তো একটু ব্লিডিং হয়েছে, এমন ডরান ডরান মনে হয় যেন শালা পাইলস হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কাছে না, বেশি প্রেশারে ফাইটতে গেছে, ওষুধ লাগান ঠিক হয়ে যাবো, এটা কয়তো। কিন্তু আপনি ডরাইছেন কিন্তু কি পাইলস হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা আইবো, শেখ হাসিনা আইবো খালি কইছে, এই বেটি যদি ভিডিওতে আয়া যদি কয় যে আমি আইতেছি, তখনই দেখবেন যে আইসিইউর চেম্বার আর খালি নাই। বাংলাদেশের সমস্ত আইসিইউ দেখবেন যে মাসের জন্য বুকিং হয়ে গেছে ভয়ে। ওনারা করবেন বিপ্লব। তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসলে বিশৃঙ্খলা চান না, কোনো বিশৃঙ্খলা চান নাই বা কিছু চান নাই বিধায়ী এখন পর্যন্ত উনি কোথাও নির্দেশনা দেয় যে বিশৃঙ্খলা করে না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে না। যদি চাইতো একবারে কিচ্ছু না হোক, কোনো সক্ষমতায় না থাক আওয়ামী লীগের, নির্বাচনের আগে নেত্রীর বিচারের রায়ে বা এখন পর্যন্ত 2-10টা ককটেল তো ফুটাইতে, তো তাও ফুটায় নাই না, বিশৃঙ্খলা করে নাই। কারণ বিশৃঙ্খলা করবেও না, কারণ এই বিশৃঙ্খলা করে আমাদের কোনো লাভ নাই। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ দলটাই হচ্ছে যে গণমানুষের। আওয়ামী লীগ আছে, থাকবে, কন্টিনিউ আছে, এটাকে ব্যান করে বা কোনোভাবে কিছু করা যাবে না। আওয়ামী লীগ থাকবে। সুতরাং এই এম এ আজিজদের থেকে সাবধান, যারা এই যে প্রতিদিন একটা নাটক তৈরি করতে পারে। আজকে আমার তো আসলে সবচেয়ে মজা লাগছে যে উনি কি দূরবীন দিয়ে দেখেছেন কিনা। তার মানে ওনার নাম এখন থেকে দূরবীন আজিজ বইলা দেন, যে জাতিসংঘ মানে ঘরে ওনার ঘরে কি হইতেছে, বাংলাদেশের আনাচে কানাচে কি হইতেছে সেটার খবর জানেন উনি, জাতিসংঘের খবর জেনে গেছেন। ওই যে তারেক ভাই আর যে তার টেলিফোন, লাল টেলিফোনের তার চুরি হয়েছে, একজন আমার কইলো যে ভাই তার চুরি হয়ে গেছে, এটা কি মনে করেন? ওরা খাম্বা নাই তো এই জন্য তার নাই, খাম্বা থাকলে না তার থাকবে। আর আপনারা তো বাংলাদেশে দেখছেন বিভিন্ন সময় খাম্বা দেখছেন, তার দেখছেন, তার তো দেখেন। শুধু ওই তার চুরি হয়েছে না কি হয়েছে এটা তো তারেক ভাইয়া জানবে, আমারে জিগান কেন। তো ওই যে তার কেমনে চুরি হয়েছে, কে চুরি হয়েছে, এইটা কয় না আজিজ ভাই। আজিজ ভাই এইটা কয় না এখন দাঁড়াইয়া যে ওনারা আওয়ামী লীগ আমলে অনেক শান্তিতে ছিলেন, দোয়াসলা জাতের মানুষ। সুতরাং এই জন্যই আমি এই ভিডিওটা করা, যে উনি কি দূরবীন দিয়া দেখছেন কিনা। তো দেখেন এরকম নাটক আরো হবে, যে শেখ হাসিনা শেখ রেনার চুলাচুলি, আবার এরপরে দেখবেন যে হয়তো অমুক নেতা তমুক নেতাই চুলাচুলি, মানে এগুলা দিয়েই আমারে আপনারা ব্যস্ত রাখবে। এইসব সাংবাদিকদের থেকে একটু সাবধানে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।